শুরু হচ্ছে রেডিও তেহরানের বাংলা সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। ইসরায়েলি সরকারের অপরাধ ও আগ্রাসন বন্ধের উপর জোর দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। তৃতীয় ধাপে 3 ইসরায়েলি বন্দী মুক্ত, বিনিময়ে ছাড়া পাচ্ছে 110 ফিলিস্তিনি এবং বসত ভিটায় ফিরেছেন উত্তর গাজার শতকরা 80% ফিলিস্তিনি। 4.5 মাসে 174 সাম্প্রদায়িক সহিংসতায় নিহত 23, দাবি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের। এবং ভারতে আরজিকর ধর্ষণ হত্যায় নতুন করে তদন্তের আরজি প্রত্যাহার, সন্দীপ অভিজিৎদের বিরুদ্ধে চার্জ গঠন না করায় সিবিআই কে শোকজ। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। পশ্চিম এশিয়া অঞ্চলে ইহুদিবাদী ইসরায়েলি শাসক গোষ্ঠীর অপরাধ ও আগ্রাসন বন্ধের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। গতকাল বুধবার ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে ফোন আলাপের সময় ইরানের এই শীর্ষ কূটনীতিক মন্তব্য করেন। তিনি এ মাসের শুরুতে গাজা উপত্যকায় গৃহীত যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বৃদ্ধির প্রতি ইরানের সমর্থন পুনর্ব্যক্ত করেন। এই যুদ্ধবিরতি গাজা উপত্যকার বিরুদ্ধে 15 মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাবে বলে আশা করা হচ্ছে। এই যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলি সেনাবাহিনীর ভয়াবহ আগ্রাসনে এখন পর্যন্ত কমপক্ষে 47,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। তিনি লেবাননের বিরুদ্ধে তেল আবিবের ক্রমবর্ধমান মারাত্মক আগ্রাসনের মোকাবেলায় অনুরূপ একটি চুক্তির মেয়াদ বৃদ্ধির আহ্বান জানান, যেখানে গত নভেম্বরে একই ধরনের যুদ্ধবিরতি চুক্তিতে হওয়ার আগে শীর্ষস্থানীয় প্রতিরোধ কর্মকর্তা সহ কমপক্ষে 3,961 জন নিহত হয়েছিল। ইসরায়েলি সরকার উভয় চুক্তি ক্রমাগতভাবে মারাত্মক লঙ্ঘনের মধ্যে তিনি এসব মন্তব্য করেন। এদিকে আরাকচি ইয়েমেনে উত্তেজনা বৃদ্ধির বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সহ ইসরায়েলি সরকার সানার ফিলিস্তিনি পন্থী অভিযান বন্ধ করার লক্ষ্যে মারাত্মক আগ্রাসন চালিয়ে আসছে। তিনি বলেন, এ ধরনের আগ্রাসন আঞ্চলিক স্থিতিশীলতা এবং নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান সবসময় এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার সমর্থক। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য তেহরান কোনো প্রচেষ্টাই বাদ দেবে না বলে জানান তিনি। ইসলামী প্রজাতন্ত্র ইরান আন্তর্জাতিক সমাজকে হুমকি দিচ্ছে এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য বিপদ ডেকে আনছে বলে অভিযোগ করার আগে ইউরোপীয় ইউনিয়নকে হুমকি এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার মতো ধারণাগুলোর অর্থ বোঝার পরামর্শ দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার ইউরোপীয় ইউনিয়নের নতুন পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাইজা ক্যালাস এবং তার মুখপাত্র ইরানের মানবাধিকার রেকর্ড এবং দেশটির পারমাণবিক কর্মসূচি সম্পর্কে যে দাবি করেছেন তার জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এসব মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন যে ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে ইইউ এর অভিযোগগুলো এমন এক সময় এসেছে যখন বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য প্রধান এবং স্থায়ী হুমকি হচ্ছে বর্ণবাদ এবং দখলদার ইসরায়েলি শাসন ব্যবস্থা। এ সম্পর্কে বাঁকাই আরো জোর দিয়ে বলেন, এই শাসক গোষ্ঠীর কাছে গণবিধ্বংসী অস্ত্রের মজুদ রয়েছে এবং তারা জঘন্য আন্তর্জাতিক অপরাধ সংগঠিত করেছে। তেল আবিব শাসক গোষ্ঠী 15 মাসের মধ্যে গাজা উপত্যকায় 60,000-এর বেশি নিরীহ মানুষের জীবন কেড়ে নিয়েছে এবং তারা গাজা উপত্যকা সহ অন্যান্য স্থানে গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে আসছে। ইউক্রেন সংকটে ইরানের জড়িত থাকার বিষয়ে ইইউ এর দাবিও এই কর্মকর্তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন। ইসলামী প্রজাতন্ত্র ইরান রাশিয়াকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে যে দাবি করা হচ্ছে বলে তাও দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন
মাফ করবেন, দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন বাকাই। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী আরো 3 পণবন্দীকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসলামিক জিহাদ। এর বিনিময়ে আজ 30টি শিশু সহ 110 জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির থেকে প্রথমে 20 বছর বয়সী ইসরায়েলি সেনা আগাম বার্গারকে রেড ক্রসের হাতে তুলে দেয় হামাস। পরে খান ইউনিসে শহীদ ইয়াহিয়া সিনোয়ারের বাড়ির সামনে থেকে ছাড়া হয় 29 বছর বয়সী আরবেল ইয়েহুদ ও 80 বছর বয়সী গাদি মোজেসকে। যুদ্ধবিরতির শর্তে না থাকলেও খান ইউনিস থেকে আজ আরও 5 থাই বন্দীকে মুক্তি দেয় হামাস। তাদের যুদ্ধবিরতি চুক্তির আওতায় নয়, বরং হামাসের একক সিদ্ধান্তেই ছাড়া হয়েছে। ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাব অ্যাডভোকেসি গ্রুপের মতে আজ মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের মধ্যে 32 জন যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন এবং 48 জন বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ভোগ করছেন। গত 19 জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তৃতীয় ধাপে বন্দী বিনিময়ের অংশ হিসাবে তাদের ছাড়া হবে। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার উত্তরাঞ্চল থেকে উদ্বাস্তু হওয়া শতকরা 80% মানুষ তাদের বসত ভিটায় ফিরে গেছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে গতকাল পর্যন্ত টানা তৃতীয় দিনের মতো গাজার রশিদ সড়ক দিয়ে হাজার হাজার মানুষ তাদের বসত ভিটায় ফিরে যান। তবে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনে বেশিরভাগ ঘরবাড়ি নিশ্চিহ্ন হওয়ায় ফিরে আসা লোকজনকে খোলা আকাশের নিচেই থাকতে হচ্ছে। তাদের হাতে যে পরিমাণ তাঁবু আছে তা বসবাসের জন্য চাহিদার তুলনায় নিতান্তই কম। পাশাপাশি যে পরিমাণে ত্রাণ সামগ্রী পৌঁছানোর কথা ছিল তাও পৌঁছাতে পারছে না। গাজা সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে বিপুল পরিমাণে মানবিক ত্রাণবাহী ট্রাক গাজা উপত্যকার সীমান্তে আটকা পড়ে রয়েছে। সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েল এবং ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর এসব মানুষ তাদের ঘরবাড়িতে ফিরতে শুরু করেন। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইহুদিবাদী ইসরায়েলের কারাগারে থেকে 1900 ফিলিস্তিনি মুক্তি পাবেন। অন্যদিকে হামাসের হাত থেকে মুক্তি পাবে 33 জন ইসরায়েলি বন্দী। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জানিয়েছে 4.5 মাসে সেদেশে গ্রামীণ পর্যায়ে 174টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। গত বছরের 21 আগস্ট থেকে 31 ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে আজ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় ঐক্য পরিষদ। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, চলমান সহিংসতাকে যেভাবে ব্যাখ্যা করা হোক না কেন, ঐক্য পরিষদ মনে করে গত 4 আগস্ট থেকে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে টার্গেট করে তাদের বাড়িঘর, উপাসনালয়, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা সহ যাবতীয় অপরাধ চালানো হচ্ছে। সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ফুটবল খেলা সহ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেওয়ার ক্ষেত্রে নারীদের বাধা প্রদানের ঘটনায় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশেষ করে মেয়েদের 2টি ফুটবল ম্যাচ পরিচালনার ক্ষেত্রে যারা বাধা দিয়েছে তাদের কর্মকাণ্ডে নিন্দা জানানো হয়েছে এক বিবৃতিতে। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, নারীরা বাংলাদেশের নাগরিক এবং পুরুষদের মতোই সমানভাবে মানবিক ও নাগরিক অধিকার ভোগ করে। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশী নাগরিকদের পূর্ণ অধিকার নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, কেউ নারীদের অধিকার লঙ্ঘন করার মতো ঘটনায় সম্পৃক্ত হলে বা এই ধরনের বেআইনি বিধিনিষেধ আরোপের সঙ্গে যুক্ত হলে তিনি বা তার দেশের প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থার মধ্যে পড়বেন। অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো গোষ্ঠীর নাগরিকদের প্রতি বৈষম্য বা নিপীড়নের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। বিবৃতিতে আরো বলা হয়, প্রফেসর ইউনূস আজীবন নারী অধিকারের পক্ষের একজন। কলকাতার আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকে শোকজ করেছে আদালত। আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে সরকার চার্জ গঠনের অনুমতি দেওয়ার পরও তা আদালতকে জানায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এ নিয়েই আজ সিবিআইকে শোকজ করেন আলিপুর আদালতের বিচারক। সিবিআই তদন্তকারী অফিসার মনীষ উপাধ্যায়কে ধমক দিয়ে বিচারক বলেন, হাইকোর্ট জানতে পারলে কিন্তু ট্রায়াল কোর্ট জানল না কেন? তাহলে কি ট্রায়াল কোর্টকে বাইপাস করে হাইকোর্টে যাচ্ছেন? সিবিআই এর গড়িমসি নিয়ে বিরক্তি প্রকাশ করে বিচারক জানিয়ে দেন, আগামীকালের মধ্যে চার্জ গঠনের সমস্ত নথি জমা দিতে হবে। এদিকে আরজি কর ধর্ষণ ও হত্যার ঘটনায় নতুন করে তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে দায়ের করা মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন নির্যাতিতার মা এবং বাবা। সুইডেনে পবিত্র কুরআন অবমাননাকারী সালোয়ান মমিকা গুলিতে নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় স্টকহোমের একটি অ্যাপার্টমেন্টে 38 বছর বয়সী সালোয়ান মমিকা গুলিতে নিহত হয়েছে। ইরাকি বংশোদ্ভূত এই সুইডিশ 2023 সালে কয়েকবার পবিত্র কুরআন অবমাননা করে। সুইডেনের পুলিশের সহযোগিতায় কয়েকবার পবিত্র কুরআনে আগুন দেয় এই ধর্মবিদ্বেষী ব্যক্তি। সুইডেনের সংবাদ সূত্রগুলো বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি লাইভ অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় মোডালসে শহরের একটি অ্যাপার্টমেন্টে মমিকা নিহত হয়। এই ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। স্টকহোমে বসবাসকারী ইরাকি সুইডিশ নাগরিক মমিকা সুইডিশ পুলিশের সহায়তায় কোরআন পড়ানোর জন্য বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল। 2023 সালে মমিকা স্টকহোমের একটি মসজিদের বাইরে এবং ইরাকি দূতাবাসের বাইরে পবিত্র কোরআনে আগুন দিলে তা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। সিরিয়ার হায়াতে তাহরির আশাম গেরিলা গোষ্ঠীর কমান্ডার আবু মোহাম্মদ আল জোলানি দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সিরিয়ার প্রেসিডেন্টের দপ্তর থেকে গতকাল প্রকাশিত খবরে একথা বলা হয়েছে। আবু জোলানিকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, হায়াতে তাহরির আশামকে ভেঙে দেওয়া হয়েছে এবং এর কমান্ডার আবু মোহাম্মদ জোলানিকে প্রেসিডেন্ট পদে নিযুক্ত করা হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে বহিষ্কারের জন্য মিশরের উপর চাপ সৃষ্টি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মঙ্গলবার মার্কিন প্রধানমন্ত্রী মার্কো রুবিও মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদুল্লাহ আতিকে বলেন, হামাস যাতে আর কখনো গাজা শাসন করতে না পারে সেজন্য ঠেকানোর জন্য দুই পক্ষের মধ্যে সহযোগিতা থাকা প্রয়োজন। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।